নারায়ণগঞ্জে গ্যাস সংকটে ব্যাহত কারখানার উৎপাদন, বিকল্পভাবে সচল রাখতে পারছে ব্যয়, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন। মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলো ওষুধ শূন্য, ব্যাহত স্বাস্থ্যসেবা। নোয়াখালীতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকটে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি। কৃষকদের দুর্ভোগ লাঘবে 4 যুগ পর বাকাশিয়া খাল পুনঃখননের উদ্যোগ, 28 কোটি টাকার ফসল উৎপাদনের সম্ভাবনা। বিকেলের মধ্যেই স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সফর সংক্ষিপ্ত করে স্পিকারের দেশে ফেরা রাষ্ট্রপতির পদত্যাগের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। দুপুরে নির্ধারিত সময়ের 2 দিন আগেই থাইল্যান্ড থেকে দেশে ফেরেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এদিকে রাষ্ট্রপতি ইস্যুতে সংসদে বিকাল 5টায় সংসদে হবে সংবাদ সম্মেলন। আইন অনুযায়ী আওয়ামী লীগের মনোনয়নে 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হলেও রাষ্ট্রপতি পদে বহাল থাকেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা, তবে মেয়াদ শেষের আগেই আবারও তার পদত্যাগের আলোচনা সামনে এসেছে। অবশ্য মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনা নতুন নয়। 24-এর গণঅভ্যুত্থানের পরও তার পদত্যাগের দাবি জানান অনেকে। 2025 সালে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারেও সংসদ নির্বাচনের পর সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রাষ্ট্রপতি। তবে এবার রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা চলছে জোরে সোরে, আর তারও জোরালো করছে তড়িঘড়ি করে স্পিকারের দেশে ফেরা। কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগ পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পালন করবে স্পিকার। যদিও দেশে ফিরে হাফিজউদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছুই জানেন না তিনি। ব্যাংককে গিয়েছিলাম আমার মেডিকেল চেকআপের জন্য। গতকাল আমার মেডিকেল চেকআপ শেষ হয়েছে, সেই কারণে আমি দেশে চলে এসেছি। আমি দেশের বাইরে ছিলাম, সুতরাং এখানে কে পদত্যাগ করলো কি করলো আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পাবো, জানি না। যদি রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে স্পিকারের কাছে পদত্যাগ করবেন এবং আগামী 90 দিনের মধ্যে জাতীয় সংসদে একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। এই হলো সংবিধানের পজিশন। এদিকে এই ইস্যুতে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ ইস্যুতে বঙ্গভবন এবং জাতীয় সংসদ ভবন এলাকায় কি পরিস্থিতি তা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাব সহকর্মী শুভ খানের কাছে, তিনি আছেন বঙ্গভবনে। শুভ, আমাদেরকে জানাবেন বঙ্গভবনের পরিস্থিতি কি? জি মিম, আসলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি বঙ্গভবনের সামনে। আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনটি আসলে রাষ্ট্রপতির যে পদত্যাগের গুঞ্জন সেটি ধীরে ধীরে আসলে আরো জোরালো হচ্ছে। কারণ আজকে বিকেল 5টার আর মাত্র ঘণ্টাখানিক পরেই রাষ্ট্রপতির এই বাসভবন থেকে কোনো একজন প্রতিনিধির স্পিকারের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে। একই সাথে আবার স্পিকারও আসলে আপনার কিন্তু বিকেল 5টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। তার মানে বঙ্গভবন থেকে এক প্রতিনিধি যাচ্ছেন স্পিকারের অফিসে এবং সেখানে আবার স্পিকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। তার মানে এই যে গুঞ্জন গত বুধবার থেকে কালকের আগের দিন যে বুধবার থেকে যে রাষ্ট্রপতির পদত্যাগের যে গুঞ্জন সেটি কিন্তু আসলে আমরা ধরে নিতে পারি যে আসলে সেটি সত্য হচ্ছে। এবং এ নিয়ে কিন্তু সরকার দল এবং ক্ষমতাসীন দল বিএনপি থেকে কিন্তু আসলে কোনো কিছুই বলা হচ্ছে না বা জানানো হচ্ছে না। পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছে এ নিয়েও আসলে একাধিক ব্যক্তির নাম থাকলেও আসলে বিএনপি থেকে তেমন জোরালো কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না। জাস্ট সোশ্যাল মিডিয়াতেই বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আসলে এক একজনকে নিয়ে কথা বলছেন। তবে সবকিছু ঠিক থাকলে হয়তো আজকে বিকেল বা সন্ধ্যা নাগাদ নতুন কোনো তথ্য কিন্তু আসলে জাতি পেতে পারে এবং রাষ্ট্রপতি কিন্তু পদত্যাগ করতে পারে। আপনাকে জানিয়ে রাখি, বর্তমান যিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কিন্তু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি এবং 2023 সালের
এপ্রিল মাসে কিন্তু তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তারপর থেকে কিন্তু জুলাই অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, এরপরে ইউনূস সরকার, এরপরে কিন্তু নতুন সরকার আসলে গঠিত হয়েছে। যদিও তিনি কিছুদিন আগে একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন তার রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সবকিছু মিলিয়ে আজকে সন্ধ্যার মধ্যে নতুন কোনো খবর কিন্তু আসলে মানুষ পেতে পারে এবং 22তম যে রাষ্ট্রপতির দায়িত্ব রয়েছেন তিনি আসলে পদত্যাগ করতে পারেন, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। মিম। শুভ, আপনাকে ধন্যবাদ। এদিকে সংসদ ভবনে আছেন আমাদের সহকর্মী আঞ্জাম খালেক, সরাসরি চলে যাব তার কাছে। আঞ্জাম, আমরা জানি যে বিকেলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন রাষ্ট্রপতি এবং একই ইস্যুতে একটি সংবাদ সম্মেলন হওয়ারও কথা রয়েছে। আপনি আমাদেরকে জানাবেন সংসদ ভবনে কি কোনো ধরনের প্রস্তুতি আছে কিনা, বা পদত্যাগ বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে, জানাবেন বিস্তারিত। জি মিম, আমরা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরেছি যে বিকাল 5টায় জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সংসদ ভবনে এবং এই সংবাদ সম্মেলনেই কিন্তু ঘোষণা আসতে পারে যে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এমনই গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে। তবে সংবাদ সম্মেলনের আগেই কিছু বলা যাচ্ছে না সঠিকভাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সকাল থেকে কিন্তু এই গুঞ্জন চলছিল এবং এই গুঞ্জনের মধ্যেই কিন্তু স্পিকার তার বিদেশ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন, যার কারণে কিন্তু এই গুঞ্জনের অনেকটাই আসলে সঠিক বলে সবাই বিভিন্ন মহলে কথা চলছে যে বিকাল নাগাদ আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকটি গাড়ি কিন্তু এই সংসদ ভবন এলাকায় প্রবেশ করেছে। আমরা ধারণা করছি সেই গাড়িতে আসলে রাষ্ট্রপতির কার্যালয়ের কোনো প্রতিনিধি থাকতে পারে, যদিও আমাদের কাছে এখনও সঠিকভাবে কিছু জানানো হয়নি, সংবাদ সম্মেলনের বিষয়টিও জানানো হয়নি। তবে জানানো হয়েছে জরুরি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে কিন্তু আসলে এই গুঞ্জনের কতটুকু সঠিক সেটি আসলে পরিষ্কার হবে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ 1 ঘন্টা পরে 5টায় কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলেই গুঞ্জনটা কতটুকু সঠিক হতে চলেছে। তবে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন মহলে প্রস্তুতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রপতির কার্যালয়ের একটি প্রতিনিধি দল কিন্তু স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি এবং ইতিমধ্যেই সেই কার্যক্রম শুরু হয়ে গেছে। অর্থাৎ এইটি কিন্তু আসলে অসমর্থিত একটি সূত্র থেকে জানা গেছে, যার কারণে এখন পুরো মহলই কিন্তু পুরো রাজধানীবাসী অপেক্ষা করছে এই সংবাদ সম্মেলনের পরে আমরা যে আসল সত্যটা আসলে জানতে পারবো। মিম। খালেক, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জে গ্যাসের তীব্র সংকটে কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প জ্বালানিতে উৎপাদন সচল রাখার চেষ্টা করলেও বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থা দীর্ঘায়িত হলে বিদেশে পণ্য পাঠাতে বড় সংকটে পড়তে পারে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। পাশাপাশি ভোগান্তিতে যান চালক ও যাত্রীরাও। ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাসের তীব্র সংকটে শিল্পনগরী নারায়ণগঞ্জের কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। বিকল্প উপায়ে উৎপাদন সচল রাখতে ডিজেল ও জেনারেটর ব্যবহার করছে শিল্প প্রতিষ্ঠানগুলো। এতে উৎপাদন খরচ বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না। ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, আমাদের শিপমেন্টের ক্ষেত্রে সেখানে দেরি হবে। সেখানে যদি আমাদের না হয় সেখানে একটা পেনাল্টি দিতে হয়। একটা এয়ার শিপমেন্ট যদি হয় সেটা সাইজ অনুযায়ী আমাদের পুরো মাসের লাভ বা তার চেয়ে লসের দিকে চলে যায়। তো গ্যাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। গ্যাস সংকট আরও তীব্র হলে উৎপাদন ঘাটতির কারণে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে রপ্তানি চালান পাঠানো কঠিন হয়ে পড়বে, এমন শঙ্কার কথা জানান বিকেএমই এর প্রেসিডেন্ট। সংকটগুলির কারণে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অর্থাৎ যদি শিপমেন্ট ডিলে হয়, শিপমেন্ট যদি এয়ারে চলে যায়, তাহলে দেখা যাবে যে টোটাল ভ্যালুর 50 to 60% আমার নাই। অনেক বড় ক্ষতিটা। আরও 1-2 দিন লাগবে কিনা জানি না, যেটা তিতাসের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা করে যেটা আমরা পেয়েছি, যেটা ওনারা চেষ্টা করছেন। এদিকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। চালকরা বলছেন গেল 2 দিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরেও চাহিদা মতো গ্যাস পাওয়া যাচ্ছে না। 2 ঘন্টা 3 ঘন্টা পর পর সিরিয়াল ধরতে হয়, তারপরে 100 টাকার গ্যাস পাওয়া যায়। কষ্ট তো অবশ্যই হইতেছে। অনেকে মনে করেন গ্যাস নেওয়া দিন গেছে গা, ইনকাম নাই। সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারছে না তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অনিশ্চয়তা দূর করতে সরকারের জরুরি পদক্ষেপ চায় কারখানা মালিক ও পরিবহন সংশ্লিষ্টরা। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ,
নারায়ণগঞ্জ। উজানের ঢলে সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, ওঠানামা করছে অন্যান্য নদীর পানিও। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভারতের আসামের বন্যার পানি নামছে, যে কারণে বেড়েছে নদীর পানি। কুশিয়ারের নদীর পানি কিছুটা কমে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। গতরাতে 39 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর পানিও কিছুটা বিপদসীমার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সিলেটে আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে বিভাগের অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে জেলা প্রশাসন। রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রার পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, কেমন হচ্ছে এবারের উল্টো রথযাত্রা, বিস্তারিত জানাবেন। উল্টো রথযাত্রার খবর যদি জানাতে চাই, এখন অবধি ঢাকেশ্বরী মন্দির থেকে কিন্তু স্বামীবাগ যে ইসকন মন্দিরটি রয়েছে সেই মন্দিরের উদ্দেশ্যে উল্টো রথের যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। আর এই সনাতন ধর্মাবলম্বীদের যে রথযাত্রা অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা ঘিরে কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে যে পুরো সড়কটি অর্থাৎ স্বামীবাগ ইসকন মন্দিরের যে সড়কটি রয়েছে সেই সড়কের দুই ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু দুই ধারে আসলে অপেক্ষা করছেন এবং জগন্নাথ দেবের যে প্রার্থনা সেটি কিন্তু করছেন। এবং জগন্নাথ দেব মূলত বছরের এই দিনটিতেই মূলত জনগণের উদ্দেশ্যে তিনি নিজেই রাজপথে নেমে আসেন, এমনটি কিন্তু আসলে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা বলছিলেন এদিন তিনি নেমে আসেন এবং ঠিক এক সপ্তাহ মাসির বাড়িতে অবস্থান করেন এবং সেই মাসির বাড়ি থেকেই কিন্তু আবার আজ তিনি নিজ গৃহে অর্থাৎ যেই মন্দিরটি থেকে তিনি যাত্রা শুরু করেন। পরবর্তী 8 দিনের মাথায় আজ 9 দিনের দিন তারা সেই মন্দির থেকে কিন্তু জগন্নাথ দেব আবার তার নিজ গৃহে ফিরে যাচ্ছেন এবং এই ফিরে যাওয়াকেই বলা হয় উল্টো রথযাত্রা। সনাতন ধর্মাবলম্বীরা বলছেন এই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার সমাপ্তি ঘটবে। আবার দীর্ঘ 1 বছর অপেক্ষা করে থাকার পরে আবার এই দিনটি আসবেন এবং এই দিনেই মূলত জগন্নাথ দেব তার বড় ভাই বলরাম এবং বোন শ্রীভদ্রকে নিয়ে মাসি বাড়ির উদ্দেশ্যে কিন্তু আসেন এবং এই যে যাত্রাটি এই যাত্রা ঘিরে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে একরকম উৎসাহ উদ্দীপনা কাজ করে এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন শ্রী শ্রী জগন্নাথ দেবের কাছে জগৎ এবং জীবের জন্য অর্থাৎ জগৎ এবং জগতের যে মানুষ রয়েছে জগতের যে মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু মঙ্গল কামনা করেন। এই জগন্নাথ দেবের কাছে মঙ্গল কামনার মধ্য দিয়ে তাদের যে উল্টো রথযাত্রা সেটি কিন্তু পরিসমাপ্তি হবে এবং ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগের যে ইসকন মন্দির রয়েছে সেখানে গিয়ে কিন্তু মিম শেষ হবে। মিম এই ছিল আমার কাছে পলাশী মোড় থেকে বর্তমানে সবশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। প্রান্তিক পর্যায়েও অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য একমাত্র ভরসাস্থল কমিউনিটি ক্লিনিক, অথচ গেল 8 মাস ধরে মেহেরপুরের সেই ক্লিনিকগুলো ওষুধ শূন্য। অসহায় মানুষগুলো চিকিৎসা নিতে গিয়ে ওষুধ না পেয়ে ফিরে আসছেন। অনেককেই ছুটতে হচ্ছে জেলা শহরের হাসপাতালে, যদিও বরাবরের মতোই আশার বাণী শুনিয়েছেন সিভিল সার্জন। 1996 সালে গ্রামীণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশে গড়ে তোলা হয় কমিউনিটি ক্লিনিক। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া ছিল এর মূল লক্ষ্য। অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর একমাত্র ভরসাস্থল কমিউনিটি ক্লিনিকগুলোতে টাকা ছাড়াই মেলে চিকিৎসা, সাথে বিনামূল্যে সরকারি ওষুধ। অথচ ভিন্ন চিত্র মেহেরপুরের সীমান্তবর্তী গ্রাম হরিরামপুর গ্রামের কমিউনিটি ক্লিনিকের। শিশু থেকে শুরু করে সব বয়সীরা আসছেন চিকিৎসা সেবা নিতে, কিন্তু মাসের পর মাস ধরে চিকিৎসা পেলেও ওষুধ না পেয়ে অসুস্থদের ফিরতে হচ্ছে খালি হাতে। এই ওষুধ একদিন পর পর আসে ঘুরে ফিরে যায়, ভাই দিতে পারে না ওষুধ। যখন তারা ঝামেলা করছে ভাই আলমারি খুলে দেখাইছে যে কিছুই নেই ওষুধ। ওষুধ কবে আসবে জনগণ জিজ্ঞেস করে, আমরা বলি কিছু সুবিধা আছে সুবিধা নাই, কিছুর মধ্যে চলে আসবে, আসলে আপনার জানাবো একথা বলি। তো আমাদেরকে অফিসে চিঠি এসছে ওষুধ আসার জন্য, কিছুর মধ্যে ওষুধ চলে আসবে আশা করি। তো ওষুধ আমার কাছে তেমন নেই, আমার কাছে আছে মাত্র 1000 মতো আয়রন এবং ফলিক অ্যাসিড আছে, যেগুলো আমরা গর্ভবতী মায়েদেরকে সরবরাহ করে থাকি। শুধু সীমান্তবর্তী গ্রামগুলো নয়, এই চিত্র জেলার প্রায় সব কমিউনিটি ক্লিনিকগুলোতে। ওষুধ না পেয়ে গ্রামবাসীকে ছুটতে হচ্ছে শহরের হাসপাতালে। এতে একদিকে সময়ের অপচয় হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। বাচ্চা নিয়ে ওষুধ নিতে এলাম, ঠান্ডা জ্বর কাশি,
ভাই ওষুধ দিল না 5-6 মাস ওষুধ নেই, যে হইল এক খুলে দেখাইছে ওষুধ নেই, পরামর্শ দিল অন্য জায়গায় নিয়ে যাও, ওষুধ তো নেই এখানে, আমি তো দিতে পারছি না। ওষুধ নিতে এসে আমরা ঘুরে যাই, পাইনি বলবে নেই, যখন ছিল তখন দিয়েছি, এখন নেই। মেয়ের গেলেও ভিজিট দাও, গাড়ি ভাড়া দাও, ওষুধ নেই কি দেবে, ফের কেন এগুলো আমরা গরিব মানুষ জোগাড় করে কী করি। ওষুধের সংকটের কথা স্বীকার করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস সিভিল সার্জনের। আগস্টের পরে আমরা আর ওষুধ পাইনি, কিন্তু কমিউনিটি ক্লিনিকের প্রচুর চাহিদা থাকার কারণে ওই ওষুধগুলি আমরা শেষ হয়ে গিয়েছে, বেশ কয়েকদিন পাচ্ছি না। আমরা ওষুধগুলি খুব শীঘ্রই চলে আসবে, আমরা এরকম একটা মেসেজ পেয়েছি, অলরেডি আমাদের কাছে বরাদ্দ মতো চলে আসছে, সম্ভবত এই সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। মেহেরপুর জেলার 3টি উপজেলায় সব মিলিয়ে রয়েছে 72টি কমিউনিটি ক্লিনিক। ডিবিসি নিউজ ডেস্ক। সুপেয় পানির চাহিদা পূরণে উপকূলের প্রতিটি ঘরে পানির ট্যাঙ্ক দেওয়ার পাশাপাশি সরকারি পুকুরগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। সকালে বাগেরহাটের রামপাল ও মোংলায় দরিদ্র মানুষের মাঝে 3000 পানির ট্যাঙ্ক বিতরণ শেষে তিনি একথা বলেন। আরও বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এই ট্যাঙ্ক দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে উপকূলের প্রত্যেক ঘরে ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে। 3000-এর মতো ট্যাঙ্কি আমরা আশা করি এখানে দিতে পারবো, তার মানে 3000 পরিবার উপকৃত হবে। আর পাশাপাশি আমাদের অসংখ্য পুকুর আছে, আমার জানা মতে রামপাল মোংলাতে প্রায় 55টা বা 60টার মতো পুকুর আছে। শীত মৌসুমে আসলে এই পুকুরগুলোকে সুন্দরভাবে খনন করা বা পুনর্খনন করা বা পাড় বাঁধানো, যাতে এই পুকুরগুলোর পানি সবাই ব্যবহার করতে পারে। তরুণ প্রজন্মকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করার সাথে সাথে একটি বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সকালে পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান 25 কোটি যে বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন, তার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং এই বাংলাদেশকে আমরা জীববৈচিত্র্যের যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলো আমরা ইনশাল্লাহ সেগুলো আমাদের সমাধান যেতে পারবো। তরুণ সমাজকে এই কথা বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি একটা যে কোনো পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটি বৃক্ষরোপণ করুন এবং সেই বৃক্ষটা আপনি তত্ত্বাবধান করুন। মধুর মতো মিষ্টি সুনামগঞ্জের আশাউড়ার আনারস। টিলার ভাজে ভাজে চাষ হয়েছে দারুণ এক ফল, যা স্বাদে অনন্য, সুস্বাদু আর মিষ্টি। স্বাদ ও বৈশিষ্ট্যে একেবারেই ব্যতিক্রম। কৃষি বিভাগ জানায়, এই আনারসের প্রচুর চাহিদা থাকায় বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ আশাউড়া। টিলা জুড়ে যতদূর চোখ যায় শুধু আনারসের ক্ষেত। আশাউড়া আনারসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এর স্বাদ। কম আঁশ, রস বেশি। একবার খেলে মুখে লেগে থাকে এর মিষ্টি স্বাদ। যুগ যুগ ধরে স্থানীয় কৃষকরা চাষ করছেন এই জনপ্রিয় ফল, যার নাম যশ রয়েছে সারা দেশে। দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে যান এই আনারস কিনতে। যে বাজারেই নেই, আশাউড়ার নাম শুনলে কাস্টমার গ্রাহক পাগল হইয়া ধরে। অনেক দূর থেকে মানুষ আয়, আশাউড়া আনারস খায়, তারা ভালো পাইছে কারণে খায়, কেউ খাইতেছে, খাইয়া নিতেছে। হাসান রাজার গান, আব্দুল করিমের গান, তাদের গান যেরকম মধুর, এখানে আনারসগুলো সেম এরকমই। প্রতিটি আনারসের পেছনে রয়েছে কৃষকের দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম। চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা, আগাছা পরিষ্কার সবকিছুই করা হয় যত্নের সঙ্গে। স্থানীয়দের দাবি, কৃষককে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সংরক্ষণের উদ্যোগ নিলে আনারসের আবাদ বৃদ্ধি পাবে। আমরা এই আনারসকে সংরক্ষণের জন্য হিমায়িত একটা ফ্যাক্টরি স্থাপন করা যায়, জুস ফ্যাক্টরি স্থাপন করা যায় এবং আরো যে বিষয়গুলো যে কৃষকরা চাষ করেন তাদেরকে ঋণ দেওয়ার মাধ্যমে এইগুলোকে আরো উৎপাদন বাড়ানো যায়। কৃষি বিভাগ বলছে, হানিকুইন জাতের এই আনারস 30 হেক্টর জমিতে আবাদ হয়েছে। প্রচুর চাহিদা থাকায় বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে। সুনামগঞ্জ উপজেলা একটি সীমান্তবর্তী উপজেলা, এখানে বিভিন্ন ধরনের ভারত সীমান্ত ঘেঁষেই বিভিন্ন ধরনের টিলা আমাদের অন্তর্ভুক্ত আছে। সেগুলো এসিডিক মাটি হওয়ায় এখানে প্রতিনিয়ত আমাদের আনারসের চাষাবাদটা বৃদ্ধি পাইতেছে এবং হানিকুইন যে জাতটা আছে এটা অত্যন্ত মিষ্টি হওয়ার ফলে এটার চাহিদা দিন দিন স্থানীয়ভাবে যে চাহিদাটা বাড়তেছে, পাশাপাশি আমরা এখান থেকে সিলেট বলেন, ঢাকা বলেন, এখান থেকে আমরা এক্সপোর্ট করে থাকি। মে মাসে শুরু হয় আশাউড়ার আনারসের মৌসুম। জুন মাস পর্যন্ত টিলা জুড়ে আনারস সংগ্রহ ও বিক্রির ব্যস্ততায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।